গেলে ইকোনমিক বলতেই বোঝা যাচ্ছে যে আমাদের আলটিমেট গোল হচ্ছে আমরা ইলেকট্রিসিটি কত পাচ্ছি, আমাদের টোটাল কস্ট কত হচ্ছে, এবং পার ইউনিট কস্টটা কত পড়তেছে। পার ইউনিট কস্টটা যদি অ্যাবনর্মালি হাই হয় তাহলে ওই প্রজেক্টটা আমরা ইমপ্লিমেন্ট করবো কিনা সেটা চিন্তার বিষয়, কারণ ওটা যদি ভায়াবল না হয় আমরা করতে পারবো না। সেই জন্য পার ইউনিট কস্টটা, জেনারেশন কস্টটা কত, সেটাতে সবসময় অবশ্যই ইম্পর্টেন্ট। কেন তোমাদের ক্লাসেও আমি বলছি যে যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট করলে তাকে আগেই তার লাইফ টাইম ধরে এস্টিমেট করা হয় যে পার ইউনিট কস্ট কত হবে এবং মার্কেট ভ্যালু কত, গভর্নমেন্ট কত নিবে, বা এই মার্কেট ভ্যালুর সাথে কম্পেয়ার করে যদি দেখা যায় যে এখানে বেনিফিট হবে তখন এটা ভাইবল একটা প্রজেক্ট। তাহলে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন বলতে যে তুমি যেভাবে পার ইউনিট কস্টটা হলো প্রোডাকশন কস্টটা বের করবা ইলেকট্রিসিটি এনার্জির, সেটাকেই বলা হয় ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন। তো এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে, কারণ এখানে মানে অনেক ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, ইনভেস্টমেন্ট কস্ট, রানিং কস্ট, অপারেশন মেইনটেনেন্স কস্ট, তারপরে তোমার ফিক্স কস্ট বিভিন্ন ধরনের, তারপরে হচ্ছে এখানে ইন্টারেস্ট রেট, ব্যাংক লোন থাকলে তার ইন্টারেস্ট কবে পে ব্যাক হবে, পে ব্যাক মানে কত বছরের লাগবে যে তুমি ইনভেস্ট করছো সেটা ফিরে আসতে, এটা ডিপেন্ড করবে ইন্টারেস্ট রেট, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন তোমরা এখন অনেক শুনতেছো যে মুদ্রাস্ফীতি, যেটা টাকার অবমূল্যায়ন, সেগুলো সব কিছু কনসিডার করে তোমাকে ক্যালকুলেট করতে হবে যে একটা প্রজেক্ট যদি 10-20 বছরের হয় বা 25 বছরের হয় তাহলে ইউনিট কস্টটা কিভাবে হয়। ঠিক আছে, তো এইগুলা দিকে অ্যানালাইসিস, মানে এটা কাইন্ড অফ এনার্জি ইকোনমিক্স যেরকম, এটাও কাইন্ড অফ পার্ট অফ এনার্জি ইকোনমিক্স, বাট এটা পাওয়ার জেনারেশনের সাথে রিলেটেড। তাহলে এখানে ইকোনমিক্স অফ পাওয়ার জেনারেশন বলা আছে, ইন্টারেস্ট কি সেটা বলা আছে, তারপরে ডেপ্রিসিয়েশন বলা আছে, ডিক্রিজ দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার প্ল্যান্ট ইকুইপমেন্ট এন্ড বিল্ডিং ডিউ টু কনস্ট্যান্ট ইউজ ইন নোন অ্যাজ ডেপ্রিসিয়েশন। মানে ডেপ্রিসিয়েশন তো তোমরা জানো যে ভ্যালুটা ডিক্রিজ করে। তোমার হাতে একটা মোবাইল আছে, এখন কিনছো, দুদিন পরে বিক্রি করলেও কিন্তু তুমি আসল দামটা পাবা না। এই জন্য অলরেডি এটা তুমি ইউজড হয়ে গেছে, কিছু ভ্যালু তুমি অরিজিনাল ভ্যালুটা আর দিবে না, মানে 1 মাস পরেই। তো এটাই হচ্ছে ডেপ্রিসিয়েটেড কস্ট, মানে তুমি যা পরে যে 1 মাস পর 1 বছর পরে যদি বিক্রি করতে চাও তোমার ভ্যালুটা কত, সেটাই হচ্ছে ডেপ্রিসিয়েটেড কস্ট, নট দ্য অরিজিনাল কস্ট বাট ইজ লেস দ্যান দ্য অরিজিনাল কস্ট। ঠিক আছে, এটা অ্যানুয়াল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে একটা বড় প্রজেক্ট, বড় মানে বড় বড় ইকুইপমেন্ট, কোটি কোটি টাকার ফাংশন, সেখানে ডেপ্রিসিয়েশন কস্টগুলো সাধারণত ক্যালকুলেট করা হয় অ্যানুয়ালি। 1 বছর পরে এটা গ্র্যাজুয়ালি কত কমতেছে একটা পাওয়ার প্ল্যান্টের। বুঝতে পারছো? এটা ডেপ্রিসিয়েশনটা মানে ভ্যালুটা কমে যাওয়া, তোমার যে একটা জিনিস আছে সেটার ভ্যালুটা কমে যাওয়া, ব্যবহার করার পরে ওটার ভ্যালুটা কমে যাওয়া, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। The total cost of electrical energy generated can be divided 3 পার্টে এটা ভাগ করা যায়, যে কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড, যে টোটাল জেনারেশন কস্টটা কিভাবে ক্যালকুলেট করবা। এটা বিভিন্ন ধরনের মেথড আছে। ভেরি সিম্পল ওয়েতে হচ্ছে ফিক্সড কস্ট, মানে একবারে উইদাউট কনসিডারিং মেনি ফ্যাক্টরস, মানে সিম্পলিফাইড একটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে ফিক্সড কস্ট মেথড। আর একটা কাইন্ড অফ লিটল বিট ডিটেলস, এটাকে বলা হচ্ছে সেমি ফিক্সড কস্ট, এন্ড দেন ফাইনালি হচ্ছে রানিং অ্যান্ড অপারেশন কস্ট, মানে এটা তো ফাইনালি মানে অল কনসিডার করে যেটা করা হয় সেটা হচ্ছে রানিং অ্যান্ড অপারেশন কস্ট। এটা ফিক্সড কস্টটা হচ্ছে কি, এটা তো বোঝাই যাচ্ছে, ইট ইজ দ্য কস্ট হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ম্যাক্সিমাম ডিমান্ড অ্যান্ড ইউনিট জেনারেটেড। ইন্ডিপেন্ডেন্ট ওর সাথে না। দ্য ফিক্সড কস্ট ইজ ডিউ টু দ্য অ্যানুয়াল কস্ট অফ সেন্ট্রাল অর্গানাইজেশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কস্ট অফ ল্যান্ড অ্যান্ড স্যালারিজ। মানে ফিক্সড কস্ট বলতে কি বোঝায়, তুমি একটা পাওয়ার প্ল্যান্ট আছে, একটু বেসিক্যালি বোঝার চেষ্টা করো। ফিক্সড কস্টটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যখন পাওয়ার প্ল্যান্টে কাজ করবা বা এই রিলেটেড এনার্জি ইকোনমিক্সে কাজ করবা, পাওয়ার প্ল্যান্ট প্ল্যানিং এ কাজ করবা, ফিক্সড কস্টটা জানা দরকার। মানে একটা পাওয়ার প্ল্যান্ট আছে, ধরুন জাস্ট রানিং অবস্থায় আছে, ফিক্সড কস্ট মানে পাওয়ার প্ল্যান্টটা। ফিক্সড কস্ট বলতে কি হতে পারে, কি কি হইতে পারে? ফিক্সড কস্ট, ফিক্সড মানে ওই কস্টটা চলবেই। এটা কি কি হইতে পারে, কেউ একটু যদি কেউ স্যার ওই এক্সাম্পল পাওয়ার দিতে পারে। প্ল্যান্টের যারা ওখানে কর্মরত আসে তাদের স্যালারিটা। এক্স্যাক্টলি যারা কর্মরত আছে ওদের স্যালারি দিতেই হবে, প্ল্যান চলুক আর না চালুক। জি বুঝতে স্যার। পারছো? এটাই হচ্ছে ফিক্সড কস্ট। আবার রানিং কস্ট একটা আছে, রানিং কস্টটা হচ্ছে কি জানো, কেউ বলো, এটা একবার পারফেক্ট হয়েছে, মানে রানিং কস্টটা কি হইতে পারে? স্যার ফুয়েলের কস্টটা, স্যার যে ফুয়েল এক্স্যাক্টলি, বার্ন করে। ফুয়েল কস্ট, অপারেশন মেইনটেনেন্স কস্ট, যেটা রানিং, সব যেটা লাগবে আর কি কন্টিনিউয়াস, ফুয়েল কস্টটাই রানিং। মানে তুমি পার প্ল্যান চালালে ফুয়েল কস্টটা হবে, মানে ওটা রান করতেছে বলে তোমাকে ওই কস্টটা বিয়ার করতে হচ্ছে। পারফেক্ট। সেমি ফিক্সড কস্ট মানে কাইন্ড অফ সেমি বলতেছে, ইট ইজ দ্য কস্ট হুইচ ডিপেন্ডস অন ম্যাক্সিমাম ডিমান্ড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অফ ইউনিট জেনারেটেড। ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করে, বাট ইউনিট কত জেনারেট করলা সেটার উপরে ডিপেন্ড করে না।
রানিং কস্ট তো বলা হলো, ইট ইজ দ্য কস্ট হুইচ ডিপেন্ডস আপন দ্য নাম্বার অফ ইউনিট জেনারেটেড। যখন ইউনিট জেনারেট করবে তার সাথে এটা কস্ট থাকবে, ফুয়েল, লুব্রিক্যান্ট, মেইনটেনেন্স, রিপেয়ারমেন্টের স্যালারি, সবকিছু। এখানে স্যালারিটাও আসবে, কারণ যখন রান করবা তখন যদি অ্যাডিশনাল লাগে সেই কস্টটাও এখানে আসবে, রানিং কস্ট। তাহলে এখানে সেমি ফিক্সড, ফিক্সড আর হচ্ছে রানিং কস্ট, তিন ধরনের কস্টগুলোকে কনসিডার করা হয়। আচ্ছা, এখন বলছে দি ওভারঅল অ্যানুয়াল কস্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড বাই পাওয়ার প্ল্যান্ট ক্যান বি এক্সপ্রেস ইন টু পার্ট ফর্ম অ্যান্ড থ্রি পার্ট ফর্ম। এটা হচ্ছে ওভারঅল অ্যানুয়াল কস্ট। আগের গুলা জাস্ট কত টাইপের কস্ট হইতে পারে সেটা বলা হয়েছিল। আমি মনে হয় একটা ল্যাঙ্গুয়েজে ভুল করছি, যে 3 টাইপের কস্ট ক্যালকুলেশন ওয়েতে করা হয়, সিম্পলিফাইড ওয়েটা। ওটা আসলে আমার বলাটা ঠিক ছিল না। আসলে কি কি কনসিডার করা হয়, ফিক্সড কস্ট কি, রানিং কস্ট কি, সেগুলো কনসিডার করে আমরা টোটাল জেনারেশন কস্টটা বের করি। তো এখানে বলা হচ্ছে দুইটা ওয়েতে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটেড যেটা হয় তার অ্যানুয়াল কস্টটা বের করতে পারি। একটাকে বলা হচ্ছে 2 পার্ট ফর্ম, আর একটা হচ্ছে 3 পার্ট ফর্ম। মানে একটা দুইটা পার্ট নিয়ে কনসিডার করে, আর একটা ওয়ে হচ্ছে 3 পার্ট ওয়ে। আমরা 2 পার্ট ফর্মটা দেখার চেষ্টা করি। ইন দিস কেসে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি ইজ ডিভাইডেড ইনটু 2 পার্ট। যেটা ফিক্সড, যেটা কস্ট সাম পার কিলোওয়াট of maximum demand plus a running charge per unit of energy। মানে এখানে দুইটা টার্ম নেই কাজ করা হয় যে 2 পার্ট ফর্মে। 2 পার্ট ফর্মে আবার বলা হচ্ছে যে ফিক্সড কস্ট পার কিলোওয়াট, মানে ইনস্টলেশন কস্ট বা থেকে শুরু করে, বাট ওটা থাকতে যে পার কিলোওয়াটে, পার ইউনিট অফ পাওয়ারের এগেনস্টে কত কস্ট, ফিক্সড কস্ট। আর তার আরেকটা হচ্ছে ইউনিট জেনারেশনে কত কস্ট হয়, রানিং কস্ট যেটা। এই দুটাকে নিয়ে কনসিডার করে 2 পার্ট ফর্মটাকে বলা হচ্ছে যে এই দুটো কনসিডার করে যে অ্যানুয়াল এনার্জি কস্টটা বের করা হয় তাকে বলা হয় 2 পার্ট ফর্ম। তাহলে এখানে অ্যানুয়াল কস্ট অফ এনার্জি 2 পার্ট ফর্মে বলা হচ্ছে যে বিডিটিতে এ ইনটু কিলোওয়াট প্লাস বি ইনটু কিলোওয়াট আওয়ার। মানে কিলোওয়াট পার কিলোওয়াটে কস্ট কত আর পার কিলো আওয়ারে কস্ট কত, এই দুটোই কনসিডার করা হয়। তাহলে এ হচ্ছে কনস্ট্যান্ট হুইচ মাল্টিপ্লাইড বাই ম্যাক্সিমাম কিলোওয়াট ডিমান্ড, ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ডিপেন্ড করবে। আর এটা হচ্ছে ফিক্সড, কেন তোমার অলরেডি এটা ইনস্টলেড অর ইনভেস্টেড, সেটা হচ্ছে ফিক্সড। আর বি ইজ এ কনস্ট্যান্ট হুইচ মাল্টিপ্লাইড বাই দ্য অ্যানুয়াল কিলোওয়াট জেনারেটেড গিভস দ্য অ্যানুয়াল এনার্জি। বিও একটা কনস্ট্যান্ট যে হুইচ মাল্টিপ্লাইড বাই দ্য অ্যানুয়াল, যেটা এই একটা ফিক্সড ভ্যালু রানিং কস্টের জন্য পার ইউনিট জেনারেশনের জন্য। কত ইউনিট জেনারেট করবা সেটার সাথে এই কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করতে হবে। আর 3 পার্ট ফর্মে এখানে ফিক্সড কস্ট আসছে, সেমি ফিক্সড কস্ট আর হচ্ছে রানিং কস্ট আসছে। সেটা দেখাচ্ছে কিভাবে। এখানে ফিক্সড কস্ট, সেমি ফিক্সড কস্ট এন্ড রানিং কস্ট। তাহলে ফিক্সড কস্ট তো হচ্ছে কনস্ট্যান্ট, তোমার এটা থাকবেই, স্যালারি, ওয়েজেস, আরো যেগুলো থাকবে, মানে প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসের জন্য যেটা পেমেন্ট করতে হবে সেটা ফিক্সড কস্ট। সেমি ফিক্সড কস্ট হচ্ছে প্রপোর্শনাল টু ম্যাক্সিমাম ডিমান্ড। এটা সেমি ফিক্সডটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের উপর ভারী করে। আমরা অনেক সময় বলি না যে 100 ইউনিটের দুইটা পাওয়ার প্ল্যান্ট আছে, একটা 50 ইউনিট আর একটা 50 ইউনিট, কখনো কখনো দুইটা ইউনিট চালাতে হয়, কখনো একটা ইউনিট। মানে এই যে ম্যাক্সিমাম ডিমান্ড ভ্যারিয়েশনের যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে সেমি ফিক্সড কস্ট। মানে ডিমান্ড যদি কমে যায় তখন কস্টটা কত হবে, আর ম্যাক্সিমাম ডিমান্ড হলে তখন কি হবে। তাহলে সেমি ফিক্সড কস্টটা আসলে প্রপোর্শনাল টু ম্যাক্সিমাম ডিমান্ড। ক্লাসে আছে আমি ম্যাক্সিমাম ডিমান্ড। আর রানিং কস্টটা হচ্ছে প্রপোর্শনাল টু কিলোওয়াট জেনারেটেড, একটু আগে আমরা আলাপ করলাম। তাহলে এখানে মানে এ যেটা ফিক্স কনস্ট্যান্ট, যেটা সেটা একবারই ফিক্সড কস্ট কনস্ট্যান্ট, এটা আর চেঞ্জ নাই। মানে এটা প্রত্যেক মাসে ইয়ারলি এটা কস্ট হবে, সেটা হচ্ছে এ। আর প্রপোর্শনাল একটা কনস্ট্যান্ট, সেটাকে বি ধরো, সেটা ম্যাক্সিমাম ডিমান্ড মানে কিলোওয়াটের উপর ডিপেন্ড করবে। আর ইউনিট জেনারেশন যেটা কিলোওয়াট আওয়ারের উপর ডিপেন্ড করবে। এই তিনটাই বলা আছে, মানে এ, বি এন্ড সি। এ একবারই কনস্ট্যান্ট, কারোর সাথে মাল্টিপ্লিকেশন নাই, বিকজ ইট ইজ এ ফিক্সড কস্ট। এন্ড দেন এটা প্রপোর্শনাল টু দ্য ডিমান্ড। ডিমান্ড হচ্ছে কিলোওয়াট বা মেগাওয়াট, তার সাথে রিলেটেড কিলোওয়াট ইনটু দ্য a constant and then kilowatt hour and multiplied by constant হচ্ছে c। মানে ইউনিট জেনারেশনের কস্টের সাথে মাল্টিপ্লিকেশন, মানে ম্যাক্সিমাম ডিমান্ডের সাথে মাল্টিপ্লিকেশন প্লাস দ্য কনস্ট্যান্ট কস্ট। এগুলো ভেরি বেসিক, এগুলো তোমরা দেখে নিলেই পারবা, এটা আমাকে তো বোঝাইতে হবে না আমার কাছে মনে হয়। আর ডেপ্রিসিয়েশনটা আমরা দেখলাম, there is reduction in the value of equipment and other property of the plant every year due to the depreciation। যে কারণে
আমাদের ভ্যালুটা কমে যায় সেটাকেই বলা হচ্ছে ডেপ্রিসিয়েশন। দেয়ার আর তিনটা মেথডে ডেপ্রিসিয়েশনটা ক্যালকুলেট করা হয়। এটাই এই চ্যাপ্টারের মেন পার্ট, যে তিনটা মেথডগুলো কি কি, কিভাবে ডেপ্রিসিয়েশনটা, কেননা একটা প্ল্যান্টের ভ্যালু যেটা ফার্স্ট ইয়ারে কত হলো আমরা ইনস্টলেশন কস্ট থেকে অ্যাট দ্য এন্ড অফ মানে ওই প্ল্যান্টের লাইফ টাইমের পরে কত হবে, এই ডেপ্রিসিয়েশন রেটটা যদি জানা থাকে, ডেপ্রিসিয়েশনটা যদি বের করতে পারো, তাহলে 20 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে ওই প্ল্যান্টের কস্ট কত হবে সেটা বের করতে পারবা। সেই জন্য ডেপ্রিসিয়েশন কস্টটা বের করা, ডেপ্রিসিয়েশনটা বের করা, চার্জটা, ডেপ্রিসিয়েশন চার্জ যেটা, সেটা বের করা ইম্পর্টেন্ট। তিনটা ওয়েতে ডেপ্রিসিয়েশন চার্জটা বের করা হয়, সেটা স্ট্রেট লাইন মেথড, যেটা ভেরি সিম্পল ওয়েতে মানে করা যায়। আর একটা হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথড, মানে প্রত্যেক এখন এক ডিমিনিশিংটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডটা, যদিও আমি আসবো একটু বলার চেষ্টা করি যে এটা হচ্ছে টোটাল কস্ট কত রান করবে কত বছরে এবং কত লাইফ টাইমে তার কত জেনারেশন হবে, সিম্পল ওয়েতে যেটা আমি ক্যালকুলেশন করব সেটা। আর ডিমিনিশিং ভ্যালুটা হচ্ছে তুমি প্রত্যেক বছরে কত কমবে সেটা। আর সিঙ্কিং ফান্ড ম্যাথ তো আরো ডিটেলস এটা বের করতে হবে। তাহলে আমরা পরেই দেখি, এটা আমি নিজেও কনফিউজড আছি, এটা দেখে নিই। তাহলে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশন ডিভাইড বাই ইউজফুল লাইফ, মানে টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো মানে আর ইউজফুল লাইফে কত, সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। এই টোটাল ডেপ্রিসিয়েশন ইজ মানে এটা এই প্ল্যান্টের হোল লাইফ, টোটাল লাইফ টাইমে যে ডেপ্রিসিয়েশন সেটা ডিভাইড বাই ইউজফুল লাইফ। এটা অ্যানিমেশনটা ভালো হয়নি, আগে যেটা আসা দরকার সেটা আসেনি, পরে আসছে। এনিওয়ে, তাহলে স্ট্রেট লাইন মেথডে সরাসরি ব্যবহার করা হচ্ছে কি, যে তুমি টোটাল ডেপ্রিসিয়েশন কত হচ্ছে লাইফে ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ডেপ্রিসিয়েশন চার্জ। মানে টোটাল ডেপ্রিসিয়েশন বলতে টোটাল ইনস্টলেশন কস্ট বা মানে ইনভেস্টমেন্ট কস্ট কত ছিল, মানে টোটাল কস্টটা ইয়ার ওয়ানে বা জিরোতে, ইয়ার জিরোতে 30 বছর পরে সে তার কস্ট কত, এটাকে সলভেন্স ভ্যালু বলে। মানে তুমি একটা ইন্ডে ওটা লাস্ট ভ্যালুটা কত, এর যে পার্থক্যটা সেটা হলো টোটাল ডেপ্রিসিয়েশন, মানে এটা লস হয়ে গেছে। এই টোটাল লস ডিভাইডেড বাই ইউজফুল লাইফ, কত বছর তুমি ওটা ইউজ করছো, সেটাই হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ। যদি ইনিশিয়াল কস্ট অফ ইকুইপমেন্টের হয় পি, আর সলভেন্স ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু, যেটা স্ক্র্যাপ ভ্যালু মানে একটা জিনিস শেষ হয়ে গেছে তারও একটা ভ্যালু থাকে। তো সবসময় একটা ইঞ্জিন বা একটা বাইক যাই বলো, যদি ব্যবহার করার পরে একটা মানে কিছুও না থাকে তারপরেও একটা ভ্যালু থাকে, সেই ভ্যালুটা হচ্ছে এস, সলভেন্স বা স্ক্র্যাপ ভ্যালু। তাহলে এই দুটোর পার্থক্য ডিভাইড বাই ইউজফুল লাইফ, সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন চার্জ, যেটা স্ট্রেট লাইন মেথডে এটা বের করা হয় এভাবে। এটা কি কোনো কোশ্চিন আছে? এটা আমার কাছে মনে হচ্ছে যে ক্লিয়ারই থাকার কথা, এটা জটিল না। না স্যার। সবার জন্য ওকে, গুড। জি স্যার। পরেরটাও খুব জটিল না। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, ওটাই দেখাচ্ছে যে কিভাবে কমে, যে আসলে ভ্যালুটা পি ছিল একটা ইউজফুল লাইফ একটা সার্টেন এজে, দেখা যাচ্ছে ভ্যালুটা হয়ে যাচ্ছে এই পয়েন্টে আসছে, তাহলে বাকিটুকু এইটুকুর ভ্যালুটা পাবা, এটা হলো স্ক্র্যাপ ভ্যালু, এটা দেখাচ্ছে গ্রাফে, আর কিছু না, যেটা আমরা এখন করলাম। তারপরে আরেকটা দেখলাম যে ডিমিনিশিং ভ্যালু মেথড, এটা আসলে এই এমন ভাবে ক্যালকুলেট করে, একটা পাওয়ার প্ল্যান্ট, তোমার সবসময় তোমার হাতে মোবাইল আছে বা ল্যাপটপ আছে, সেটারই কথা চিন্তা করো, যে তুমি এখন কিনলা, আজকেই কিনলা একটা ল্যাপটপ, এটা 1 বছর পরে এটার দাম কত হবে। এই ডিমিনিশিং ভ্যালুটা হচ্ছে কি 1 বছর পর পর ওটা ক্যালকুলেট করা হয়, মানে 1 বছর পরে কত হবে, ধরো $1000 দিয়ে কিনছো, ডলার দিয়ে আজকে কিনলা, সামনে বছরে 1 বছর পরে দেখা যায় $800 হবে, ধরে নাও $800, তার পরের বছর $800 থেকে কমে ধরে নাও $700 হলো। এই ইয়ার ওয়াইজ যে মানে যে কমতিছে, যেটা ডিক্রিজ রেট যে পার্সেন্টেজে, সেটাই হচ্ছে ডিমিনিশিং ভ্যালু মেথডের, ওটাই ডেপ্রিসিয়েশন চার্জ। আমি বুঝাতে পারলাম? এটাই হবে। এখানে এক্সাম্পলটা দেখি তাহলেই হবে। আচ্ছা আমি পড়ে যাই। ইন দিস মেথড ডেপ্রিসিয়েশন চার্জ ইজ মেড এভরি ইয়ার এট এ ফিক্সড রেট অন দ্য ডিমিনিশিং ভ্যালু মেথড। এটা ফিক্সড রেটে, যদি এখন 10% হোক 5% হোক,
ফিক্সড রেটে এটা কমবে, এটাই হলো মেন কথা। ইন আদার ওয়ার্ড, ডেপ্রিসিয়েশন চার্জ ইজ ফার্স্ট অ্যাপ্লাইড ইন দ্য ইনিশিয়াল কস্ট অফ দ্য ইকুইপমেন্ট অ্যান্ড দেন ইটস ডিমিনিশড ভ্যালু। মানে প্রথমে যে অ্যাপ্লাই হচ্ছে যে ইনিশিয়াল কস্ট, তার উপরে তার পরের বছরের ডিমিনিশড ভ্যালু, মানে 1 বছর পরে ওটার কস্ট যদি $800 হয়, 1000-এরটা, সে $800 উপরে ওই মানে চার্জ করা হবে, মানে ক্যালকুলেট করা হবে, এটাই বলা হচ্ছে। এক্সাম্পলটা দেখলে বোঝা যাবে। The initial cost of equipment ধরে নাও 10,000 টাকা, scrap value after the useful life is 0. If the annual rate of depreciation is 10%, then depreciation charge for the first year will be কত হবে? এখানে বোঝা যাচ্ছে 10% ওটা, তাহলে 1000 টাকা কমে যাবে। The value of equipment diminished by 1000 and becomes now 9000। মানে 1 বছর পরে যদি ডেপ্রিসিয়েশন চার্জ 10% হয়, তাহলে 1 বছর পরে 10,000 টাকার ইকুইপমেন্টটা 9,000 টাকা হবে। সিমিলারলি, যেহেতু 10% ডিপ্রিসিয়েশন, তাহলে এটা হচ্ছে পরের সেকেন্ড ইয়ারে তোমার 10% থেকে আর হচ্ছে 9,000 থাকলো, তাহলে মোটর ডেপ্রিসিয়েশন হবে 900 টাকা। তাহলে 2 বছর পরে এটা 8,100 হবে। একটু থাকো তো লাইনে, দেখি একটু লাইনে। ওকে, এটা কি ক্লিয়ার কিনা, মানে ডিমিনিশিং ভ্যালু মেথডটা কি বোঝাচ্ছে? আমার মনে হয় কার কোনো কোশ্চেন আছে? আমি আবারও বলি, অ্যান্সার না নেই, যে একটা জিনিস ইকুইপমেন্ট বা যেটাই হোক, প্রথম বছরের দাম কত, যদি ডেপ্রিসিয়েশন রেট জানি, সেকেন্ড ইয়ারের দাম প্রাইসটা কত, আর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওয়াইজ কমবে। এই এক্সাম্পলটাই দেওয়া আছে যে 10% ডেপ্রিসিয়েশন হলে 10,000 টাকার ইকুইপমেন্ট বা একটা প্রোডাক্ট, পরের বছরে এটা 9,000 হবে, তার পরের বছরে 8,100 হবে। এইভাবে ভ্যালুটা কমতে থাকবে। তার লাইফ টাইম যদি 5 বছর হয়, তা 5 বছর পরে ওটার ভ্যালু কত হবে, সেটাই হচ্ছে যে মেথডে বের করা হয়, সেটাই ডিমিনিশিং ভ্যালু মেথড। স্যার তাহলে এটা তো স্ট্রেটেন মেথড থেকে আরো বেশি অ্যাকিউরেট। হ্যাঁ, স্ট্রেট ফরওয়ার্ড তো সিম্পল, এই স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল, তারপরে ডিমিনিশিংটা মোর কাছাকাছি অ্যাকুরেট। আর একটা মেথড আছে সিঙ্কিং ফান্ড মেথড, সেটা মোর অ্যাকুরেট, ওটা আরো ডিটেলস। বুঝতে পারছো? 3 মেথডেই করা যায়। কেন অনেক সময় দেখা যায় ছোট প্রজেক্ট বা প্রজেক্ট মানে এটা নিজেই করবা, তুমি ডিটেলস আর না করলে তোমার নিজের জন্য তুমি তোমার ওই স্ট্রেট ফরওয়ার্ড মেথডও ব্যবহার করতে পারো। আর যখন একটা প্রজেক্ট কম্পিটিশনে যাবে, সবকিছু করবা, এটার সাথে অনেক কিছু জড়িত, লং টাইম প্রজেক্ট, তখন তুমি ডিমিনিশিং ভ্যালুও না, তুমি সিঙ্কিং ফান্ড বা আরো ডিটেলস মেথড ইউজ করবা। বুঝতে পারছো? জি স্যার। ওকে, এটা কিভাবে বের করে, ওই যে পার্সেন্টেজ যেটা বলা হয়েছে সেটা এখানে এক্সপ্লেন করছে। যদি ক্যাপিটাল কস্ট হচ্ছে পি হয়, এন যদি ইউজফুল লাইফ হয়, এর যদি স্ক্র্যাপ ভ্যালু হয়, আর সাপোজ দ্য অ্যানুয়াল ইউনিট ডেপ্রিসিয়েশন ইজ এক্স ধরে নিচ্ছে, এক্স ডেপ্রিসিয়েশন রেট এক্স, 10%, 5%, 8%, সেটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে আফটার 1 এর কত হবে, যেটা একটু আগেই এক্সাম্পল দিলাম, পি মাইনাস পি এক্স। মানে পি হচ্ছে যে ইনিশিয়াল কস্ট মাইনাস এটা ফার্স্ট ইয়ারে, তাহলে 10% হলে পি ইন্টু 10%, যেটা একটু আগেই 10,000 ছিল, সেটাকে 10% দিয়ে 900 হয়েছিল, সেটা করা হয়েছে। এটা হচ্ছে না তাহলে আফটার 1 ইয়ার, ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 1 ইয়ার? একটু দেখে নাও। পি বলছে ক্যাপিটাল কস্ট, এন হচ্ছে ইউজফুল লাইফ, এস হচ্ছে স্ক্র্যাপ ভ্যালু, মানে শেষ ভ্যালুটা মানে কত হবে ওই ইউজফুল লাইফের পরে, আর ধরে নিচ্ছে আমি হচ্ছে ডেপ্রিসিয়েশন ইজ এক্স, ডেপ্রিসিয়েশন চার্জ। তাহলে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার 1 পি মাইনাস পি এক্স হবে কিনা, এটা আমি প্রশ্ন করছি।
একজন রিপ্লাই করো। আমাকে জি শোনা স্যার। যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে না? জি জি স্যার। এত সহজ। একটু আগে যে এক্সাম্পল দিলাম যে 10,000 টাকা 10%, এই 10%টা এক্স বলা হয়েছে। তাহলে 10,000 ইন্টু এক্স, যে 10%, তাহলে এটা তো হচ্ছে এই 1000 হচ্ছে। তাহলে 10,000 মাইনাস 1000, সেটাই এখানে বলা হচ্ছে। 10,000 মাইনাস 1, আসলে এটা মাল্টিপ্লাই করলে 1000। আমি যেহেতু এক্সটা ডেপ্রিসিয়েশন রেটটা আমি বের করব, সেই জন্য এটাকে এক্স ধরছি। ডেপ্রিসিয়েশন রেটটা কত হবে এটাই আমার টার্গেট, মানে আমি বের করব ডিমিনিশিং ভ্যালু মেথডে ডেপ্রিসিয়েশন চার্জটা বের করলে যে কোনো ইকুইপমেন্টের তুমি লাইফ টাইম কস্ট, স্ক্র্যাপ ভ্যালু সবই বের করা ইজিয়ার হবে। বা 10 বছর পরে কি হবে, 15 বছর পরে, তাহলে এটা 2 বছর পরে কি হবে, 1 বছর পরে এটা হলো, 2 বছর পরে মানে এটা কত হবে কেউ বলতে পারবা? ডিমিনিশিং ভ্যালু মেথডে এটা বলতে পারলে এটা ডান, এবং ক্লাসও শেষ। বলো, একটু আগে কিন্তু বললাম যে স্যার ওই, প্রথমে 1 বছরটা বের করে যে ভ্যালুটা আসবে ওখান থেকে আবার স্যার এই সেম মেথডে সেকেন্ড ইয়ারেরটা বের করতে হবে। তাহলে বলো, তাহলে 1 বছরের ভ্যালুটা হলো পি ইন্টু 1 মাইনাস এক্স, তাই না? জি প্রথম স্যার। 1 বছর পরে, তাহলে মাইনাস কি হবে? মাইনাস স্যার ওই সেমটাই পি ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু এক্স, তাই তোমার কথা? জি স্যার। হ্যাঁ, এটাই। তাহলে ডান, ইউ আর ডান। এটা 2 বছর পরে পি মাইনাস পি এক্স মাইনাস এটাকে আবার তুমি হলো ডেপ্রিসিয়েশন দিয়ে গুণ করবা, ঠিক আছে? এটা সিম্পলিফাই করলে পি ইন্টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার হয়। নাকি? জি স্যার। এটা সিম্পল ম্যাথ। তাহলে যদি 2 বছরে এটা হয়, তাহলে ভালো ইকুইপমেন্ট আপনার 10 ইয়ার্স, এটা 10 বছর হতে পারে, 20 বছর হতে, 25 বছর হতে পারে, তখন কি হবে? তাহলে ভালো ইকুইপমেন্ট আপনার n ইয়ার্স হবে p ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n। জাস্ট সিম্পল। এটা 1 এর জন্য 1 আসছে, p ইন্টু 1 মাইনাস এক্স 1। 2 বছরের জন্য p ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2। n এর বছরের জন্য p ইন্টু 1 মাইনাস এক্স টু দি পাওয়ার n। ঠিক আছে তো? জি স্যার। আর একজন যদি রেসপন্স করো ভালো হতো, অন্য একজন, ঠিক আছে কিনা? ভেরি সিম্পল, এটা জটিল না। জি স্যার, বুঝতে পারছি। ওকে, গুড গুড, থ্যাঙ্কস। এটা তাহলে এই ভ্যালুটা, এই যে ভ্যালু অফ ইকুইপমেন্ট আফটার n ইয়ার্স, মানে এই লাইফ টাইমের পরে যদি ভ্যালুটা এটা হয়, এটা ইকুয়াল টু কি স্ক্র্যাপ ভ্যালু না, এস? জি স্যার। পারফেক্ট। তাহলে এটা ইকুয়াল টু এস, সেখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারবো না? এস ইকুয়াল টু ওইটা, তাহলে এখান থেকে এক্স কত, এটাই হলো আমি অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ক্যান বি ইজিলি ফাউন্ড। এই সূত্রটাই মনে রাখতে হবে, এটা দিয়ে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করা যাবে। ঠিক আছে? জি স্যার। এটা জাস্ট সিম্পলিফাই করা, আর কিছু না। তাহলে এক্স ইকুয়াল টু 1 মাইনাস এস ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 1 ডিভাইড বাই এন। এটাই হচ্ছে ফর্মুলা, যে ডেপ্রিসিয়েশন রেটটা বা চার্জটা কি হবে ডিমিনিশিং ভ্যালু মেথডে। তাহলে আজকে এই পর্যন্তই। ডেপ্রিসিয়েশন ক্যান বি মেড ফার্স্ট ইয়ার, তাহলে ফার্স্ট ইয়ারে কত হবে, সেকেন্ড ইয়ারে কত হবে, ওইভাবে তুমি করতে পারবা।